দিয়াবাড়ি দুর্ঘটনা, গুমনাম পোস্ট এবং শকুনের আমাগুনা। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। 21শে জুলাই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে অনেক শিশু ছাত্র যারা তারা নিহত হয়, সে সঙ্গে দুজন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকও মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত আমরা সঠিক মৃতের সঠিক সংখ্যাটা পাইনি। অনেকে বলেন 32, আবার কেউ বলেন 34। তবে আশঙ্কা করা হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে, শেষ পর্যায়ে গিয়ে এই সংখ্যাটি বেড়ে হয়তো বা 40-এর উপরে যাবে। তাছাড়া 50-এর মতো এখনো আহতরা কাতরাচ্ছে হাসপাতাল বেডে। এই নির্মম যে একটা ঘটনা ঘটল, এ নিয়ে অনেকে কিছু প্রশ্ন করেন এবং এটা যৌক্তিকভাবে এই প্রশ্নগুলো করা যায়। যেমন এটা কি, এই যে ঘটনাটি ঘটলো, এটা কি আসলেই দুর্ঘটনা নাকি সাবোটাজ? এটি কি ম্যানমেড অর্থাৎ মানবসৃষ্ট, নাকি এটা বিধির বিধান অর্থাৎ প্রাকৃতিকভাবে ঘটে গেছে? এই জিনিসগুলো কতগুলো জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং সেই প্রেক্ষিতে বিচার করতে হবে বিষয়টিকে। আমরা জানি যে এই উত্তরা এখানটা একটা ঘনবসতিপূর্ণ এরিয়া। তো এখানে এই যে বিমানটি উঠলো, এই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ বিমান বলছে অনেকে, তা প্রশিক্ষণের জন্য ওঠে নেই। এটা একটা সোলো ফ্লাইট ছিল। যে পাইলট অর্থাৎ তৌকির যে পাইলট, উনি এটা প্রথমবারের মতো এয়ারফোর্সের পাইলট হিসাবে এটাকে চালনা করেন এবং এটা দেখে বোঝা যাচ্ছে, ডিরেকশনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা উনি টেক অফের সময় এই ঘটনাটা ঘটে আর কি। তো এখন আমরা অনেকে মনে করি, বলি আর কি, যে এই জিনিসটা কি এখান থেকেই করা হচ্ছে কেন? এটা অবশ্যই এখন নয়, আগেও করা হতো, অর্থাৎ এখান থেকে উড্ডয়ন হচ্ছে। যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য এই প্রশ্নগুলো বারবার উঠছে সবার মনে। এই যে বিমানটি অবশ্যই আরো কিছু কারণ আছে। কারণ বলছে যে বিমানে তো সাধারণত ওড়ার আগে এটাকে ভালোভাবে চেক করা হয়, পরীক্ষা করা হয় এবং গ্রাউন্ড স্টাফ যারা থাকে, ইঞ্জিনিয়ারিং স্টাফ যারা আছে, টেকনিক্যাল স্টাফ, তারা সবাই এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেই যখন দেখে যে দিস ইজ ফিট ফর ফ্লাইং, তখন তারা একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয়। তো এগুলো তো এখানে নিশ্চয়ই করা হয়েছে। তারপরেও দুর্ঘটনাটা ঘটলো। অবশ্যই আমরা জানি যে দুর্ঘটনাটা এত কিছুর পরেও ঘটে, অন্যান্য জায়গায় ঘটেছে, তবে এটা একটা রেয়ার ব্যাপার। আর এই যে সন্দেহের ব্যাপারগুলো, আরো কিছু কারণ থাকে যে এটা সাবোটাজ কিনা, এটা মানুষের গাফলতির জন্য হয়েছে কিনা, এগুলো প্রশ্ন করে মানুষ। আমরা জানি যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, তাকে ঘোলাটে করার জন্য বিভিন্ন মহল থেকে, বিশেষ করে একটি বিশেষ মহল যেটা আছে, অর্থাৎ আমরা জানি যে আওয়ামী লীগ এবং তার যারা মিত্র শক্তি ছিল, তারা এটা চেষ্টা করছে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা ফিরে আসতে পারে, অর্থাৎ আওয়ামী লীগ যেন ক্ষমতায় ফিরে আসতে পারে। এবং তার পেছনে আমরা জানি রয়েরও কারসাজি আছে। তো এই ঘটনাগুলো মাথা রেখেই কিন্তু মানুষ এই প্রশ্নগুলো করছে। এমন কি হতে পারে যে এই গ্রাউন্ড স্টাফের মধ্যে কেউ জড়িত আছে এই ব্যাপারে? এটা অবশ্যই আমি বলছি না যে এই প্রশ্নগুলো আমি এটাকে সাপোর্ট করছি, তা না। তবে এটা করতে পারে, কারণ যারা সন্তান হারিয়েছে তারাই জানে সন্তান হারার বেদনাটা কত গভীর, কত অসহনীয় হতে পারে। অনেকে আমরা যে বলি না যে কি যাতনায় বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে ধ্বংসে নিজারে। অর্থাৎ সাপ যাকে কামড়ায়নি, সে সাপের বিষের জ্বালাটা কি করে বুঝবে? তেমনি যার সন্তান নিহত হয়নি, মারা যায়নি, সে সন্তান হারানো যে ব্যথাটা সেটা বুঝতে পারে না। আমি আমার সন্তান হারিয়েছি, আমি জানি। সুতরাং মানুষ এগুলো প্রশ্ন করবেই। এই প্রশ্নগুলো করার অধিকার তাদের আছে এবং কতখানি এটা যুক্তিযুক্ত সেটা পরের ব্যাপার।
তবে আমাদের বললাম যে প্রেক্ষিতটা আমাদের বিচার করতে হবে। এখন আরো কিছু ব্যাপার রয়ে গেছে। এই সময় আমরা দেখলাম যে একটা অ্যানোনিমাস মেইন পেজ বলে একটা ফেসবুক থেকে, অর্থাৎ এটা অ্যানোনিমাস কথাটা হচ্ছে গুমনাম বেনামি আর কি। তো এই ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে ঠিক একদিন আগে, যতটুকু আমার মনে পড়ে, বলা হয়েছিল যে একটা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ একটা বিল্ডিং ভেঙে পড়বে, এই কথাটা বলা হয়েছিল। এবং এটা ভাইরাল হয়ে যায়। সুতরাং অনেকেই এটার সঙ্গে মেলানোর চেষ্টা করেছে এবং বলছে যে হতেও তো পারে, অর্থাৎ এই জিনিসটা তার আগে থেকে জানতো, নইলে এরকম একটা পোস্ট দিল কেন, এবং এদের সঙ্গে একটা যোগাযোগ থাকতে পারে, অর্থাৎ এই যারা আওয়ামী লীগের লোক আছে তাদের, সুতরাং তার আগে থেকেই এটা জানতো যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে। এখন ব্যাপারটা হলো যে এই জিনিসগুলোকে আমরা ঠিক এত সহজে মানে নেব না, অর্থাৎ আমরা গ্রহণ করবো না। তবে আমরা জানি যে পেজটার কথা বলা হলো, যে পোস্টের কথা বলা হলো, অ্যানোনিমাস মেইন পেজ, এটা কিন্তু একটা মানে এটা গুজব রটানোর জন্য খুব ওস্তাদ। এরা গুজব রটায়, এর আগে আমরা দেখেছি। এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে সবসময়। তো সুতরাং এই জিনিসটাকে আমরা উড়িয়ে দেবো। তবে এইটা ওই ব্যাকগ্রাউন্ডে রেখেই কিন্তু আর এগুলোর সঙ্গে আরও কিছু ব্যাপার জড়িত আছে, যেগুলো কারণ, যে সমস্ত কারণেই মানুষ এইগুলো প্রশ্ন করছে। এবং এটা দেখতে হবে যে আসলে এটা ইনভেস্টিগেশন করা দরকার, অর্থাৎ কি আলটিমেট কি হয়েছে এটা জিনিসটা। যদিও আমরা জানি যে বিমান বাহিনী থেকে বলা হয়েছে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, এটা অর্থাৎ একটা তদন্ত কমিটি করা হয়েছে। তবে সেখানেও প্রশ্ন রয়ে গেছে। মানুষ বলছে যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা আসলেই এটা তারা প্রকাশ করবে কিনা, এবং যদি করেও সেটা বিশ্বাসযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন করছে। কারণ তারা মনে করে, রাইটলি অর রংলি, যে বিমান বাহিনী শুধু না, আমাদের যে আর্ম ফোর্সেস আছে, অর্থাৎ আমাদের যে মানে সামরিক বাহিনী, এটা এখনো পার্শ্ববর্তী দেশের প্রভাব বলয়ের মধ্যেই কাজ করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বিচার করার আগে। তারপরেও আরেকটা ব্যাপার রয়ে গেছে, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি F-7 BGI বিমান আর কি, এটা চীনে তৈরি করা হয়েছে। এই বিমানটি যে শুধু বাংলাদেশে আছে তা না, আর অন্যান্য দেশেও ছিল, যেমন পাকিস্তানে, নাইজেরিয়াতে, তারপর উত্তর কোরিয়াতে, মিশরে। বাংলাদেশ অবশ্যই 2011 সালে এটা অর্ডার করে এবং 2013-র মধ্যে বেশ কিছু বিমান কিনে নেয়। এটা আমি বললাম যেটা চীনের তৈরি, এবং এটা রাশিয়ান যে আগে MiG-21 ছিল বিমান, তারই একটা ভার্সন আর কি, এটা চাইনিজ ভার্সন বলা যায়। তো সেটা বিমানটা আমরা এখানে আমাদের এখানে কেনা হয়েছে। এই বিমানটি সস্তা, এই জন্য এটা হয়তো এটা কেনা হয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা শেখ হাসিনার আমলেই কেনা হয়েছিল, এবং তখন কিন্তু যে পারচেজগুলো করা হতো, অর্থাৎ যেগুলো বিমান কেনা হতো বা ফ্রিগেট বা অন্যান্য কিছু যে সামরিক সরঞ্জাম কেনা হতো, সেগুলো মানে আমরা যতটুকু শুনেছি, এটাকে আমি ব্যক্তিগতভাবে সাবস্টেন্সিয়েট করতে পারবো, তবে আমরা যতটুকু শুনেছি এবং বিভিন্ন সোর্স থেকে শুনেছি, সেটি হলো যে ভারতের একটা ব্যাপার ছিল, তাদের পরামর্শ এবং তাদের মতামতের ব্যাপার ছিল, এবং এটা কোনো সফিস্টিকেটেড কিছু কিনতে গেলে ভারতের আপত্তি থাকতো, এবং সেটা আলটিমেটলি কেনা হতো না। তো সে যাই হোক, এখন তো সে পরিস্থিতি নেই। তো এখন এই বিমানটি যেটা বললাম F-7 বিমান, এটা 2023 সালে চীন নিজেই ডিকমিশন করে দিয়েছে, অর্থাৎ তারা বলেছে এটা ব্যবহারের জন্য যোগ্য না, ব্যবহার অনুপযোগী। অর্থাৎ এর যে মানে যেটা মানে আমরা যে বলি যে নতুন প্রজন্মের বিমান দরকার, এবং তার যে টেকনোলজিক্যাল ব্যাপার রয়ে গেছে, উন্নত মানের টেকনোলজি আছে, ব্যবহার করা হয় সমস্ত বিমানে, সেই জাতীয় বিমান না। এবং এটা ওই দিক দিয়ে
এটা পুরাতন, মানে বিমানটি পুরাতন, পুরাতন তো বটেই, তবে 2013 বা সালে যদি এটা নেওয়া হয়, তার মানে এতদিন তো মানে 10-12 বছর হয়ে গেছে, 12 বছর বেশি পুরাতন। তো এটা এত বেশি একটা বিমান 10-12 বছর অত পুরাতন হয় না। কিন্তু এই যে বললাম যে এটার যে টেকনোলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউতে বলা হয় যে এটা একটা প্রাচীন মানে মডেল, অর্থাৎ এই জিনিসটা এখন ব্যবহার করেন। আমি যেটা বললাম যে চায়না কিন্তু এটাকে ডিকমিশন করে দিয়েছে 2023 সালে। প্রশ্ন হলো 2025 সালে এই বিমানটা আমরা কেন ব্যবহার করলাম? এখন এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমরা দেখেছি যে যখন এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো, তার পরপরই যারা ওখানকার ছাত্র যারা বেঁচে গেছে, পুরাতন ছাত্র অনেক সবাই জড়ো হয়েছিল এবং তারা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছিল, এবং তাতে আমরা দেখেছি কিছু কিছু মানে আমরা বলবো যে ঠিক রিয়াকশনগুলো ঠিক মতো হয়নি। অর্থাৎ কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে হাতাহাতি হয়েছে, অর্থাৎ পুলিশ এবং যারা উদ্ধার কর্মী আছে তাদের মধ্যে তাদের সঙ্গে একটা বাদানুবাদ হয়েছে। তো এই জিনিসগুলো ঠিক কাম্য নয়। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোনো যখন এটা বেশি সাইকোলজিক্যাল ব্যাপার, সাইকোলজিক্যাল একটা টার্ম আছে। আমি তার আগে বলছি যে ধরুন আর কি আপনার স্ত্রী আপনার উপর রেগে গেছেন, কিন্তু আপনাকে কিছু বলতে পারছেন না, তিনি রাখতেও পাচ্ছেন না, বকতেও পাচ্ছেন না, কিন্তু খুব রেগে গেছেন, মানে প্রকাশ করতে পারছেন না, আপনার সঙ্গে কিছু বলছে না। তিনি কি করলেন, হাতের সামনে একটা হয়তো একটা গ্লাস পেয়েছেন, কাঁচের গ্লাস, ছুঁড়ে মারলেন, ভেঙে গেল। এই যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা একটা নাম আছে সাইকোলজিতে। তার আগে আমি বলে রাখি যে এটা নিশ্চয়ই আপনার বেলায় হয়নি, কিন্তু আমার বেলায় হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আমরা বলি যে এটাকে ডিসপ্লেসড অ্যাগ্রেশন বলা যায়, অথবা ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, এই নামে আমরা বলি। সেটা হচ্ছে এটা মানে সাইকোলজিক্যাল টার্ম কথা বলা হয়। অর্থাৎ আপনি রেগে গেলেন কারোর উপরে, কিন্তু আপনি তার উপর রাগ দেখাতে পারলেন না, সে রাগটা গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়লো। তো এই জিনিসগুলো হয়। তো ছাত্রছাত্রীরা যারা এই মানে দুর্ব্যবহার করেছে তাদের সঙ্গে, তার কারণটা এইটা যে সামনে যাকে পেয়েছে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এবং সেই সঙ্গে আরেকটি দাবির কথা আমার মনে পড়ছে, সেটি হলো তারা বলেছে যে শিক্ষা উপদেষ্টাকে মানে পদত্যাগ করতে হবে। এখন ঘটনাটা হলো শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবে কেন, কি কারণে? একটা কথা তারা বলেছে যে মানে ওদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হলো, সেটা পরীক্ষা স্থগিত করা হলো, সেটা তো সময় মতো বলা হয় না। তবে সে কারণে একটা সময় মতো বলা হয়, সেটা তো আর শিক্ষা উপদেষ্টার ঠিক দায়িত্ব না। এবং তিনি তো মানে তার আরো অনেক ব্যাপার আছে, তার প্রসিডিউর আছে, কবে পরীক্ষা হবে, নতুনভাবে কিভাবে করা হবে ইত্যাদি, এটা শিক্ষা উপদেষ্টা উনি নিজেও এক্সপ্লেন করে দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হল যে আমি দেখেছি কিছু কিছু সাংবাদিক যারা তারা কিন্তু তাকে প্রশ্ন করার সময় এভাবে প্রশ্ন করেছে যে এই যে দুর্ঘটনাটা ঘটে গেল, আপনি কি পদত্যাগ করবেন? আশ্চর্য ব্যাপার। এই কথা বলার মানেটা কি? একটা প্লেন দুর্ঘটনা ঘটে গেলে শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা তিনি কি পদত্যাগ করবেন? আমরা দেখেছি যে বিহারে যে মানে একটা দুর্ঘটনা ঘটেছিল, রেলের দুর্ঘটনা, অনেক আগে আর কি। তো তিনি এখন সেই কারণে রেলমন্ত্রী পদত্যাগ করেছেন আর কি, নীতিশ অনেক আগে। তো এখন তিনি রেলমন্ত্রী ছিলেন, সে কারণে পদত্যাগ করেছেন। সেখানে ছাত্ররা হয়তো ছিল যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা পঙ্গু হয়েছে, তারা তো বলেনি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে যেহেতু ছাত্ররা এখানে মরে গেছে বা তারা আহত হয়েছে। তো এই জাতীয় প্রশ্নটা কেন, কি জন্য করে? আমি অবশ্যই তাদের কথা বলছি না, তাদের হয়তো মানে যোগ্যতার না থাকার কারণেই হয়তো এই জাতীয় প্রশ্ন করে, অথবা উদ্দেশ্য থাকতে পারে। তবে তার আগে আমি একটা কথা বলি, যদিও এর সঙ্গে এটাকে মেলানো যাবে না, তার আগে আমি একটা বলি যে সেটি হলো যে এখানে শকুনের আনাগোনার কথা আমি বলেছি। শকুনের আনাগোনাটা এই অর্থে
যে যখন একটা শিকার যদি হয় পড়ে থাকে, অর্থাৎ বাঘ বা সিংহ শিকার করলো, তখন সেই শিকারটা খেয়ে কাকাস যেটা সেটা পড়ে থাকলো সেখান থেকে, তারপরে ওই শকুনরা উড়ে এসে এখানে বসে সেটাকে টেনে হিসেবে সেটাকে খাওয়া শুরু করবে। তো এখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে, এই জাতীয় ঘটনা ঘটে দেখা যায় যাদের উদ্দেশ্য আছে সুবিধা নেওয়ার জন্য বা তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই যে এখান থেকে একটা ফায়দা লুটার চেষ্টা করে। এই জিনিসটাকে মনে রাখতে হবে যে আমাদের সেক্রেটারিয়েটে যেটা হলো, অর্থাৎ সচিবালয়ে, সেখানে আমরা দেখলাম সে ছাত্রই ছিল, কিন্তু ছাত্রের সঙ্গে আবার অছাত্র ছিল, কিন্তু এরা তো অর্গানাইজ তো করতে পারে, যাদের বন্ধুদেরকে হারিয়েছে, যারা সত্যি ব্যথিত, তারা তো এটা অর্গানাইজ করে নাই, তাদেরকে ভোরকে দিয়েছে, তাদের এখানে একটা বিশেষ গোষ্ঠী কাজ করেছে আর কি, ইনফিল্ট্রেট করেছে, তাদেরকে নিয়ে গেছে। এবং তারা তো, আমি বললাম না যে একটা ডিসপ্লেসড একটা অ্যাগ্রেশনের ব্যাপার থেকে যায়, ইন্টারমিটেন্ট যে এক্সপ্লোসিভ ডিসঅর্ডার সেটা থেকে যায়, যার কারণে তারা হয়তো বলেছে চলো যাই, গেল তার ইয়েতে সেক্রেটারিতে, এবং সেখানে একটা তাণ্ডব চালালো। তো সেখানে কিন্তু আমরা দেখেছি অছাত্রই বেশি, অর্থাৎ ছাত্রলীগের লোক এবং অন্যান্য যারা আছে সুবিধাবাদী, তারা এই সমস্ত কাজ করেছে। তো এগুলোকে আমি ওই শকুনের মতো কথা বলছি, তারা সবসময় একটা সুযোগ খোঁজে কি করে একটা দুর্ঘটনা ঘটা যায়। এবার আমরা দেখলাম যে হাসপাতালে রক্ত দেওয়ার ব্যাপারে অনেক ভালো মানুষ আছে, কিন্তু আমরা দেখেছি যে যখন দুর্ঘটনাটা ঘটেছে তার পরপরে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে এসছে, তারা রক্ত দেওয়ার জন্য কোথায় যাবে, তারা কিন্তু ওই আমাদের যারা সাংবাদিক আছে তাদের সামনে দাঁড়ায় বলে না ভাই আমার চেহারা নেন আমি রক্ত দেবো, এই সমস্ত বলে নেই, তারা দেখানোর জন্য আসে নাই, তারা সত্যিকার অর্থেই এদের সহানুভূতি নিয়ে এবং সহমর্মিতা নিয়ে তারা কিন্তু চলে এসছে, বিভিন্ন হাসপাতালে রক্ত দিয়েছে। এরা সত্যি আমাদের আদর্শ। কিন্তু এরপরে আমরা দেখেছি একটা ওই সম্ভবত এটা উত্তরা যে আধুনিক মেডিকেল হাসপাতালটা রয়েছে সম্ভবত, সেখানে আমরা দেখলাম যে স্বেচ্ছাসেবী হিসাবে কয়েকজন লোক এসছে, এবং যেটা শোনা গেল সেটি হলো যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে এরা আসলে রক্ত নিয়ে গেছে এখান থেকে, তাদের রক্ত নেওয়ার কথা না। তো যাই হোক, এইরকম সুবিধাভোগী লোক থাকে, অর্থাৎ শকুনের পায় তারা, শকুনের আনাগোনা থাকে, হয়, এগুলো খুবই দুঃখজনক। আরেকটা ব্যাপার হলো যে মৃত্যু অবশ্যই সব মৃত্যু এক না, কেন অনেক জায়গায় যেমন আমরা দেখি যে যারা ডাকাত আছে বা আপনার যারা শত্রু আছে, কথার কথা দেশের শত্রু, মানুষের শত্রু, এদের মৃত্যুটা একটু অন্যরকম। আর আমাদের সাধারণ মানুষ যারা যাদের কোনো দোষ নেই, তাদের মৃত্যুটা একটু অন্যরকম। এরকম তবু আমরা বলি যে মৃত্যুটা একদিক দিয়ে চিন্তা করলে মৃত্যুটা আসলেই খারাপ জিনিস, এবং মৃত্যুটা আমরা চাই না, কেউই মানুষ চায় না। তো এখন কিন্তু এই যে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেটা ঘটনাটা ঘটে গেল, যে সমস্ত শিশুদের মৃত্যু হলো, এবং আমরা জানি যে অভিভাবক কয়েকজন মারা গেছে, শিক্ষিকা মারা গেছে, তো সব মৃত্যুটাই কিন্তু মর্মান্তিক, এবং এখানে একটা বিভেদ করার মতো বিষয় নেই বলা যায়। তবে আমরা দেখেছি যে এখানে বলা হচ্ছে যে দুজন শিক্ষিকা তারা নাকি তারা ছাত্রদেরকে উদ্ধার করতে গিয়ে তারা নিহত হয়েছেন। এটা যদি হয়ে থাকে কথার কথা, তাহলে অবশ্যই তাদেরকে আমরা স্মরণ করব মহামানব, মানুষ হিসাবে তাদেরকে আমরা হয়তো যে কোনো আপনার সম্মান দেন না কেন, সেখানে আমার কোনো আপত্তি নাই। আমি নিজেও মাথা নত করে তাদের কথা চিন্তা করব, তাদেরকে আমি শ্রদ্ধা করব। কিন্তু একটা ব্যাপার হলো যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে কিন্তু সবাই কিন্তু শহীদ হয়েছে, সবাইকে আমাদের শহীদের মর্যাদা দিতে হবে। এই যে দুই মহিলার কথা বলা হচ্ছে শিক্ষিকা, এক নম্বর হলো যে এনারা কি সত্যিই, আমার প্রশ্নটা করার কারণ আছে, এরা কি সত্যিই বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য তারা মৃত্যুবরণ করেছে? যদি করে থাকে আমি বললাম যে তারা তাদেরকে আমি শ্রদ্ধা মনত চিত্তে আমি তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য আমার অন্তর কাঁদছে, ঠিক আছে। কিন্তু আমরা জানলাম কি করে
আমরা জানি যে এই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা ঘটার পরপরই তো সেখানে সাংবাদিকরা যান নেই, অনেক পরে গেছেন এবং উদ্ধারকর্মীরাও পরে গেছে, সঙ্গে সঙ্গে যান নেই। তো সেখানে কি করে বুঝলেন যে কোন মহিলা, কোন শিক্ষক, কোন অভিভাবক কি কাজ, তাদের রোল কি ছিল? বলতে পারেন যে অনেক আই উইটনেস বলছে, মানে কেউ ছাত্র বোঝাচ্ছে, কিন্তু একটা বলার মধ্যে একটা ব্যাপার রয়ে গেছে। মানুষের যে আমরা কোনো দৃশ্য দেখে আমরা যে বর্ণনা দিই তাতে কিন্তু আমাদের অনেক অতিশয়োক্তি রয়ে যায়। আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি। আমি তখন বেশ ছোট, আমি গ্রামে ছিলাম। তো তখন একদিন আমি শুনলাম যে আমাদের বারান্দে এসে বললো যে একজন দৌড়ে এসে বললো যে উত্তর পাড়াতে ডাকাত পড়েছে। ডাকাত শুনে সবাই তো উল্লো, কি ডাকাত পড়েছে, কি করা যায়, সব লাঠি ছোটা নিয়ে মানে বের হওয়ার চেষ্টা করলো। তারপরে সে বললো, তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তারপর আরেকজন এসে বললো যে বলে আরেক বেশ কিছুক্ষণ পরে যে এখানে হ্যাঁ উত্তর পাড়াতে দৌড়ে ছুটে এসেছে, উত্তর পাড়াতে ডাকাত তুমি ডাকাতকে দেখো? হ্যাঁ আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। ওদের সব চোখ বাঁধা ছিল, গামছা দিয়ে চোখ বাঁধা ছিল, কসম করছে, আল্লাহ কসম খেয়েছে, এইগুলো বলেছে। বলার পর তারপরে শেষে সবাই গেল, আমি পিছিয়ে ছোট, খুব বেশি বড় ছিলাম না, আমিও গেলাম। ওখানে যেটা আমরা দেখলাম সেটি হলো যে একটা পরিবারের মধ্যে গন্ডগোল হচ্ছিল, চিৎকার করছিল, কেউ বলছিল এই এত, একজন কেউ তুই ডাকাত, এই হয়তো কথা বলেছে। ওইখান থেকে এই জিনিসটা এইভাবে চলে গেছে। তো মানে আমার যে এই কথাগুলো, এটার একটা মিসইন্টারপ্রেট কেউ করবেন না, ফর গডস সেক। আমি এটা বলছি এই জন্য যে আমাদের জানা দরকার সত্যিকার ঘটনাটা কি, এবং সত্যিকার ঘটনাটা সবসময় জানা যায় না। আরেকটা জিনিস আমি বলি যে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে হোলি আর্টিজানে যেটা 2016 সালে 1 জুলাই যে মানে একটা ট্র্যাজেডি হয়েছে, আমরা নিশ্চয়ই আমাদের সবার মনে থাকার কথা। সেখানে অনেক হত্যা করা হয়েছে নির্মমভাবে। তো সেখানে ফারাজ বলে একটা ছেলে, ট্রান্সফার্মে যিনি আছেন, তার নাতি আর কি, লতিফুর রহমান সাহেব তার নাতি, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে এটা মানে তার মৃত্যুটাকে গ্লোরিফাই করা হয়েছে। মানে দেখা গেছে তার সাথে বলা হচ্ছে তিনি কাউকে বাঁচাতে গেছেন, কোন এক মেয়েকে ইন্ডিয়াতে তার সঙ্গে পড়তে, ইত্যাদি এগুলো বলা হয়েছে এবং সে নিয়ে অনেক লেখালেখি হলো। তো আমরা বললাম হ্যাঁ তুমি তো ভালো। তো আমরা ওই একটা হয় কি যে যখন আপনি একজনের উপরে ফোকাসটা করেন তখন অন্যদের মূল্যটা কমে যায়, মানে তাদের মৃত্যুটা অতখানি ইয়ে থাকে না, যে ব্যথা বেদনাটা অতখানি থাকে না। তো যাই হোক, পরে আমরা শুনতে পারলাম যে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, শুনতে পারলাম যে না এই জাতীয় ঘটনা ঘটে, এটাকে একটা মানে বাড়িয়ে বলা হয়েছে। তো যাই হোক, আমার কথা হলো যে যদি সত্যি এই দুই ভদ্রমহিলা অর্থাৎ শিক্ষিকা ছাত্রদেরকে বাঁচানোর জন্য যেটা করে থাকেন, তারা বীর, অবশ্যই বীর এবং জাতির গর্ব, ঠিক আছে। তবে একটা কথা আমার বলা উচিত এই বর্তমান সরকারকে, যে আপনারা রাষ্ট্রীয় মর্যাদায় যে তাদের দাফনের ব্যবস্থা করেছেন, মানে খুবই খুবই সুন্দর একটা আপনার দৃষ্টান্ত রেখেছেন, কিন্তু অসুন্দর দৃষ্টান্তটা কি যে যাদের মৃত্যু ঘটেছে এই বাচ্চারা, তাদের তো কোনো দোষ ছিল না। তা আমি একটু আগে বললাম না যে যাদের বাবা মা তারাই বোঝে, যারা সন্তান হারিয়েছে কি ব্যথাটা কি বেদনাটা, তাদের তো একটা ভবিষ্যৎ ছিল, তাদের শুরুতেই শেষ হয়ে গেল। এরা তো শহীদ এবং এরাও তো রাষ্ট্রীয় মর্যাদায় এদের মৃতদেহটিকে দাফন করা যেতে পারত, আমরা করতে পারতাম, সেটা তো আপনারা করলেন না। ডক্টর ইউনূস এখন কি করছেন, উনি আমাদের এই মানে পলিটিক্যাল পার্টির লোকজনকে ডাকছেন, দেখি মানে যাতে কিছু এই যে আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত অপরাধ হচ্ছে, তারপরে এই যে ছাত্ররা হইহাল্লা করছে, তো এই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই কারণেই তাদেরকে ডেকে তাদের কি করে, তাদের কাছে তিনি সাজেশন চাচ্ছেন যে কি করা যেতে পারে, এবং তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এই ঐক্য কথা তো আমরা অনেকদিন থেকে শুনছি, তো ঐক্যটা কি হবে, কোন বেসিসে ঐক্য হবে? একটা ব্যাপারে তো একমত সবাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদ থাকবে না। তো ফ্যাসিবাদের কে চায়? কে বলবে যে আমি, কোন দল বলবে যে আমি ফ্যাসিবাদ চাই? তো এই সমস্ত কতগুলো বেসিক ব্যাপারে ঐক্যমত আগেও ছিল, সবসময় ছিল, এই জন্য ওই মিটিং করার কোনো দরকার নেই। কিন্তু আসল কিছু ব্যাপার যেগুলো আছে সেখানে তো এখনো মানে ঐক্যমত হয়নি। যেমন আপনি একটা প্রাইম মিনিস্টার মানে তিনি কি পার্টির প্রধান থাকতে পারবেন বা অন্য কিছু হতে পারে, এই সমস্ত কথাবার্তা। তারপরে একটা উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপার আছে, কিভাবে সেটা হবে, পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা কি হবে, বিভিন্ন ব্যাপার রয়ে গেছে।
সেখানে আপনারা ঐকমত্য যেটা ব্যাপার সেখানে হয়নি, এবং হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। তো আপনি বারবার ডক্টর ইউনূস আপনি বারবার বলছেন যে সব এক হও, তো তারাও বলে হ্যাঁ আমরা এক আছি। তো এই এক আছি বললে তো হবে না, বললে তো হবে না। এখন ওই যে সাধারণত মানে পলিটিক্সের ব্যাপারটা হলো যে মানে যে পলিটিশিয়ানস দে মেক প্রমিসেস only to break them, এ কথাটা বলা হয় যে যারা রাজনীতিবিদ তারা প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভাঙার জন্য। একটা আমি দেখলাম একজন, এই যে দুর্ঘটনাটা ঘটলো, এক সন্তানহারা বাবা চিৎকার করে বলছে, তিনি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার স্ত্রীও একজন শিক্ষিকা, তিনি বোধহয় লেকচারার। তিনি বলছেন কান্না জড়িত কণ্ঠে যে আমরা এদেশে থাকবো না, আমরা দেশ ছেড়ে চলে যাব, এদেশ আমাদের জীবনে নিরাপত্তা দিতে পারে না। এবং তারপরেই বলছেন পলিটিশিয়ানস পলিউট এভরিথিং ইন দিস কান্ট্রি। এখন আমি জানি না পলিটিশিয়ানসরা পলিউট করে কিনা, অর্থাৎ কলুষিত করে কিনা, সেটা আমি জানি না। তবে এটা জানি যে পলিটিশিয়ানসরা তারা রাজনীতিবিদ তারা পাওয়ারের জন্য কাজ করেন, পাওয়ার দরকার তাদের, এই জন্য তারা পলিটিক্স করেন। আমরা যদি একটু কান পেতে শুনি, তাহলে কান পেতে যদি আমরা থাকি, তাহলে আমরা দেখতে পাই এখানে ওখানে কিছু মানে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। তা হলো, তোরা যে যা বলিস ভাই, এই ফেব্রুয়ারিতেই আমার নির্বাচন চাই, নইলে তোদের রক্ষা নাই। আবারও দেখা হবে।